নকল মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, দুর্লভ। নকল মানুষ, নকল মানুষের নমুনা যদি পেতে হয়, তাহলে এই একটি মানুষ নকল মানুষ হিসেবেও সফল হয়েছে। আর আমাদের এখানকার শাসক নেত্রী অবশ্যই, যার কথা এতক্ষণ ধরে বললাম, কারণ আমি একজনকেই মনে করি ভাঙার কারিগর হয়েছেন, ভাঙছেন ক্রমাগত। ওপর থেকে মনে হচ্ছে সাজাচ্ছেন, কিন্তু ভেতর থেকে ভাঙছেন, নষ্ট করেছেন। বাংলার মেয়েকে চায় শুধুমাত্র ভোটের স্বার্থে, ভোটের জন্য এটা ব্যবহার করা হয়েছিল। এবারও যিনি লড়ছেন সবার ডাকে, তিনিই বাঁচাবেন বাংলা মাকে, এইরকম একটা স্লোগান দিয়ে প্রচার করা হচ্ছে। আমি বলছি, বাংলা বাঙালির অস্মিতা, এটা বুঝবার মতো ক্ষমতা এই সব রাজনীতিকদের, বিশেষ করে আমাদের রাজ্যের যারা শাসক দল, তারা কি সত্যি করেছেন? তারা তো গত 15 বছর ধরে বাংলা বাঙালিকে ক্রমশই পেছিয়ে দেওয়ার চেষ্টাই করেছেন, আর বাংলার নাম নিয়েই বাংলার পিছন দিকে চলে যাওয়াকে ত্বরান্বিত করছেন এরা। কিন্তু বাংলার সেন্টিমেন্টে, বাংলার আবেগে বারবার এভাবেই ঘা দেন ভোট আসলে। এই ভোটবাজ যারা, বাঙালি কি সত্যি তাদের চায়? এখন আমাদের শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, শিরোপীড়া বলে একটা কথা আছে, মাথায় দরদ হয়, মাথায় ব্যথা হয়, সেই ব্যথার ওষুধ লাগে, এবং সেই শিরোপীড়া বা ব্যথিটা নিরাময় করা খুব কঠিন। তো আমরা সেরকম শিরোপীড়ায় ভুগছি এখন, এবং সেই ভোগার পশ্চাতে যার ভূমিকা তুমি যাদের যাদের বলছো, আমি তো মনে করছি একজনেরই ভূমিকা। এবং প্রধান কথাটা বলা প্রয়োজন, আজকে যে বাংলা জাতির প্রতি দরদ, বাংলা ভাষার প্রতি দরদ, বাংলা রাজ্যের প্রতি দরদ, ভালোবাসা, এই ভালোবাসাটা হচ্ছে একটা হাতিয়ার, শুধুমাত্র হাতিয়ার। কোন কারণে, লক্ষ্যটা কি, হাতিয়ারটা কোন ব্যাপারে ব্যবহৃত হবে? শাসক দলীয় রাজনীতি যারা করে, কেন্দ্রীয় শাসক দল, তাদের বিরোধিতা করার জন্য এটাকে একটা মারাত্মক অস্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা বিশ্বাস করছি এটা প্রকৃত দরদ নয়, প্রকৃত ভালোবাসা নয়, এটা বিরোধীদের বিরোধিতা করার জন্য। গণতন্ত্রের বিরোধী বলে একটা শব্দ কিন্তু আছে, বিরোধী দল, শাসক দল ও বিরোধী দল উভয় মিলে গণতন্ত্রকে সফল করবে, সার্থক করবে, বাস্তবে রূপায়িত করবে। তার বদলে এরা বিরোধী শব্দটাকে, এরা বলবো না, ইনি একজনই, তিনি বিরোধী শব্দটাকে আক্ষরিক অর্থে ব্যবহার করেন। বিরোধীদের বিরোধিতা করা, ভোট আসছে সামনে, অতএব যারা বিরোধী পক্ষে লড়াই করবে তাদের শায়েস্তা করবার জন্য একটা হাতিয়ার চাই। সেই হাতিয়ারটি তিনি ভালোবাসা, প্রেম, দরদ আমরা যাকে বলি, তাকে ব্যবহার করেছে। আর সেটা আমাদের রাজ্যের প্রতি ভালোবাসা। বাংলা মা বলছেন, এটা এখানে একটা উপমা ব্যবহার করা যায়, মাকে, মা সন্তানের সম্পর্ক আমাদের এই বাংলায়, বিশেষ করে ভারতবর্ষে এবং বাংলায় বেশি, সম্পর্কটা অত্যন্ত জটিল। মা সবকিছু দেয় সন্তানের জন্য, কিন্তু সন্তান অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মার সর্বস্ব নিয়ে মাকে ভিখারি বানায়, মাকে অসহায় বানায়। ঠিক সেই রূপকটা আমরা এখন বাংলা রাজ্যের ক্ষেত্রে, বাংলা মায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যিনি এই দরদটি দেখাচ্ছেন বাংলা মায়ের প্রতি, বাংলা জাতির প্রতি, তিনি কিন্তু হতে চেয়েছিলেন, আসলে আমরা জানি অসীম রয়েছে এখানে, অসীম আরো বেশি ভালো করে জানে, কারণ তার সঙ্গে সে কিছুটা কাজ করেছে, তার সঙ্গে তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করেছিল এক সময়, আমি জানি। তারপরে সে ভুল ভাঙতে সে এখন বুঝতে পেরেছে। অসীম নিশ্চয়ই আমার মতটাকে ভুল মত বলবে না, যে তিনি এক সময় ভারতের ঈশ্বরী, ভারতেশ্বরী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এবং তুমুল ভাবে সেই প্রচেষ্টাও চালিয়েছিলেন। সেটাতে এখন মনে হয় জীবনে কোনো কিছুতে হার মানতে তিনি জানেন না, কিন্তু এই ক্ষেত্রে হার মানতে হয়েছে তাকে, ভারতেশ্বরী হওয়ার স্বপ্নটাকে সরিয়ে রেখে এখন তিনি বাংলা মায়ের প্রতি প্রেম, আমি বলবো নকল প্রেম, সেটাকে ব্যবহার করছেন। আর একটা কথা বলে, কয়েকটা কথা বলার আছে, যেরকম আমার মনে হচ্ছে যে রাজনীতি,
রাজনীতিতে সব থেকে খারাপ হচ্ছে দলীয় রাজনীতি। যারাই করেন তারাই ব্যবহার করেন, অনেক কিছুই হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আর শাসক দলীয় রাজনীতি হচ্ছে সব থেকে মারাত্মক। সেই দলীয় রাজনীতি করার ক্ষেত্রে যেটা বিসর্জন দিতে হয়, যেটা মানুষের ভূষণ বলে একসময় আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে লজ্জা। লজ্জাটাকে বিসর্জন দিতে হয়, নির্লজ্জ হতে হয়। তিনি যে এক সময় ভারতেশ্বরী হতে চেয়েছিলেন, সেটাকে বিসর্জন দিয়ে এখন বাংলা মায়ের প্রতি তার নজর পড়েছে। এটা আমার কাছে মনে হয় এক ধরনের ওই নির্লজ্জ আচরণের মতোই। অভিনয়টা ভালোভাবেই করেছেন, ভারত তুমি আমার মাতা, তোমাকে আমি রক্ষা করব। এখন হচ্ছে না বাংলা, দিনাহীনা কাঙালিনী বাংলা, তার উপর তিনি ভর করেছেন বলা যায়। এক্ষেত্রে দু তিনটি কথা বলে আমি আরেকটি মন্তব্য করে শেষ করব। আমার মনে হয়েছে এর ভূমিকা, এক্ষেত্রে যার ভূমিকাটা প্রধান, তিনি একটি দলনেত্রী এবং তিনি শাসক দলনেত্রী। তিনি যেটা করেছেন সেটা হলো মুখ্যমন্ত্রীর আসনটাকে এই গত 14-15 বছর ধরে, 11 সাল থেকে, আমার অত সাল মনে থাকে না, তো 11 সাল থেকে তিনি যেটা করেছেন, মুখ্যমন্ত্রীর আসনটাকে শূন্য রেখে দিয়েছেন আমাদের রাজ্যে। তো বাংলা মা নামক যে রাজ্য, যাকে মা বলছেন যে রাজ্যকে, সেখানে মুখ্যমন্ত্রীর আসন শূন্য। প্রশাসনিক প্রধান, আমি তো বলবো প্রশাসনিক প্রধান হিসাবে তিনি আসনটির অবমাননা ঘটিয়েছেন। প্রশাসনিক প্রধানেরও আসনের যে মর্যাদা, সেটাকে তিনি নষ্ট করেছেন। দলনেত্রী, শাসক দলনেত্রী, সেক্ষেত্রে আমার মনে হয়েছে তিনি আন্দোলনকারী কর্মী হিসেবে যে ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করেছিলেন এবং মানুষকে ভাঁওতা দিয়েছিলেন, যার মধ্যে অসীমও ভেবেছিল ভালোবাসা আছে, সেই আন্দোলন কর্মী হিসাবে তিনি এখনো সেই ভূমিকাটাই পালন করে যাচ্ছে। আর বিরোধী দলের বিরোধিতায় তার সক্ষমতা অতুলনীয়। সাফল্য অপেক্ষা করছে, অপেক্ষমান, ভোটে দেখা যাক, কিন্তু সাফল্য তিনি অর্জন করেছেন। রাজ্যবাসীকে ভিখারি বানিয়েছেন, ভিক্ষার পাত্র রাজ্যবাসীর হাতে ধরিয়ে দিয়েছে। ভিক্ষার পাত্র কেন বলছে, এক্ষুনি বলবে, তো কিছুদিন আগে 1,500 টাকা করে বেকার ভাতা দিয়েছেন, ওটা কি ভিক্ষার পাত্র পূর্ণ করা নয়? 1,500 টাকা দিয়ে বেকার বানিয়ে রেখে বেকারদের হাতে ভিক্ষার পাত্র ধরিয়ে দিয়ে 1,500 টাকা এই নাও তোমায় দিচ্ছি, এটা কি গণতন্ত্রের কোনো ভূমিকা হলো? এই ভূমিকা অত্যন্ত নির্লজ্জ ব্যক্তির ভূমিকা, এবং আমরা ধিক্কার জানাচ্ছি এই ভূমিকার জন্য। এখন এবারে কি হয়েছে না, আবার একটা কাল এসেছে, সময় এসেছে 5 বছর পরে, যে তাকে ভোটের পাত্র, ভোট প্রার্থী হিসেবে ভোট পাত্র হাতে নিয়ে দাঁড়াতে হয়েছে। ভিক্ষা পাত্র যাদের হাতে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে এবার তিনি ভোটের পাত্র, ভোট প্রার্থী হয়ে ভোট পাত্র হাতে নিয়ে বলছেন আমাকে ভোট দাও। সেইখানে ভূমিকাটা কিরকম, ওই বাংলাকে কত ভালোবাসি, আমার বাংলা মাকে আমি কত ভালোবাসি, তার পরীক্ষা তোমরা নিয়েছো, আমি দিয়েছি। আমি দেখো ঘরে ঘরে কত সব প্রকল্প করেছি, অমুক তমুক হেনা তেনা, সব ভিক্ষার পাত্র হাতে ধরিয়ে দেওয়া বলে আমি মনে করি। শেষ কথা আমি বলবো, এখন তিনি দরদি সাজছেন বাংলা মায়ের প্রতি দরদি সন্তান, তিনি সেই অভিনয়টা করে চলেছেন। আমার যেন মনে হচ্ছে, আমার বিদ্যে বুদ্ধি ধ্যান ধারণা দিয়ে আমার যেন মনে হচ্ছে, এমন নকল মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, দুর্লভ। নকল মানুষের নমুনা যদি পেতে হয়, তাহলে এই একটি মানুষ নকল মানুষ হিসেবেও সফল হয়েছে। আমাদের এখানকার শাসক নেত্রী, অবশ্যই, যার কথা এতক্ষণ ধরে বললাম, কারণ আমি একজনকেই মনে করি ভাঙার কারিগর হয়েছেন, ভাঙছেন ক্রমাগত। ওপর থেকে মনে হচ্ছে সাজাচ্ছেন, কিন্তু ভেতর থেকে ভাঙছেন, নষ্ট করেছেন। আমি তাকে নাম দিলাম নকল মানুষ গড়ার নিজে নকল মানুষ হয়েছেন এবং নকল মানুষ গড়ার কারিগর হতে পেরেছেন। সেই কারিগর আজকে তার ভূমিকায় নেমেছে। আমরা এতদিন, এটা বলি শেষ করব, দীর্ঘ হয়ে যাচ্ছে,
আসল আর নকলের দ্বন্দ্বে আমরা পড়েছি প্রতিদিনের জীবনযাত্রায়। কোনটা আসল? নকল নয় তো? বহু মূল্য দিয়ে জিনিস কিনতে যাচ্ছি, নকল নয় তো? তো জিনিসপত্র এতদিন নকল হতো, খাদ্যদ্রব্য এখন নকল হয়ে গেছে। এখন সময় এসেছে মানুষকে আমাদের বুঝতে হবে আসল না নকল। এবং সেক্ষেত্রে নকল মানুষের মূর্তি, ভাবমূর্তি নয়, একেবারে পাথরের মূর্তিও নয়, মানুষের মূর্তি, নকল মানুষের মূর্তি যিনি গড়ে তুলতে পেরেছেন মানুষের হৃদয়ের মধ্যে, বোধহয় হৃদয়েও ওই দেবী মূর্তি, ওই নকল মানবী মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। নকল মানুষ গড়ার কারিগর হচ্ছেন তিনি, নকল মানুষ তৈরি করছেন তিনি। আর এখন এই ভোটের আগে, আসন্ন ভোটের আগে, সেই নকল মানুষ কেমনটি হতে পারে, হয়, তার দৃষ্টান্ত দেখিয়েছেন বলে আমার বিদ্যে বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারছি। এটা আমার বিরোধিতা নয়, এটা আমার নিরীক্ষণে ধরা পড়েছে যে তিনি নকল, রাজ্য জুড়ে নকল মানুষ। রাজ্য জুড়ে নকল মানুষ কেন বলি? ভয় আর লোভ, এই দুটোকে হাতিয়ার করেছেন, প্রত্যেকের প্রাণে ঢুকিয়ে দিয়েছেন ভয় আর লোভ। প্রত্যেকের ভয়ে জুজু হয়ে রয়েছে, তার পায়ের কাছে পদতলে স্থান নিয়েছে প্রত্যেকে। উঁচু থেকে, আমি উঁচু নিচু বিশ্বাস করি না, তবু আমি বলবো তথাকথিত সামাজিক অবস্থান, উঁচু অবস্থান এবং নিম্ন অবস্থান, দুই অবস্থানের মানুষই তার পদতলে এখন নত হয়েছে।